যত দিন যাচ্ছে কালীঘাট তৃণমূল নিঃসঙ্গ, একা, ফাঁকা এই অবস্থায় দাঁড়িয়ে থাকছে। একের পর এক অনুগত সৈনিক বলে যাদেরকে মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা হাত ছাড়ছেন। এই মুহূর্তে তো গন্তব্য অবশ্যই ঋতব্রত তৃণমূল। পরবর্তী ক্ষেত্রে কি হবে জানি না। কথা বলবো এটা নিয়ে যে আজকে মদন মিত্র মুখোমুখি বিধানসভায় কালীঘাটপন্থী তৃণমূলের সঙ্গে। তার মতো করে তিনি কিছু বক্তব্য রেখেছেন এবং পাশাপাশি কুণাল ঘোষ সুলভ কিছু মন্তব্য মদন মিত্রকে নিয়ে, সেটা দেখাবো আপনাদের। এবং পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এই যে এয়ারপোর্টে মসজিদ সরানো নিয়ে যা জটিলতা, গন্ডগোল, বিতর্ক এইগুলো তৈরি হলো, সেগুলো কি সত্যি কোনো দরকার ছিল? সিদ্দিকুল্লাহ চৌধুরী যা বলছেন, যা করছেন, এর পেছনে কোনো উস্কানি নেই তো? অবশেষে তো মাথা নামাতেই হলো, অবশেষে তো প্রশাসন বা পুলিশের কথা শুনতেই হলো, কথা শুনতে হলো রাজ্য প্রশাসনের। হ্যাঁ, এখন হুমকি টুমকি দিচ্ছেন যে আইনি পথে যাবেন। দেখা যাক কি হয়, সময় বলবে। আমি আজকে দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে হাল্লা বলে, এবং এগুলো নিয়ে কথা হবে। প্রথমে যেটা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ মদন মিত্র যখন বিধানসভায় কালীঘাট তৃণমূল মুখোমুখি হচ্ছে মদন মিত্রের সঙ্গে, সেই সময় স্বভাবসিদ্ধ মদন মিত্র, কালারফুল বয় মদন মিত্র ঠিক কি বলছেন আমাদের প্রতিনিধিকে এক্সক্লুসিভ শোনাবো আপনাদের, দেখুন। नायक ছিলাম, नायक ही आছি, लेकिन ना मैं सुपरस्टार ना मैं मेगा स्टार। I am twinkle twinkle little star. কিন্তু How I wonder what you are. কিন্তু কালীঘাট তৃণমূল তো আপনার দিকে আঙুল তুলছে যে আপনি এতদিন তৃণমূলের লোগো নিয়ে জিতে এসছেন, এখন দল বদল করছেন স্বার্থের জন্য। দিদিমণিও তো তৃণমূলেরই লোগো নিয়ে এসছেন। তার আগে দিদিমণি যখন জিতে এসছেন, তিনিও তো কংগ্রেসের লোগো নিয়ে জিতে এসছেন, তাই না? ফলে লোগোর কথা যত বলতে হবে তত গোগোর ব্যাপারে এসে যাবে। এই লোগো থাক, সামনে তো নির্বাচন আসছে, লড়াই। দিদি বলেছে ঘর ফাঁকা করে দাও, আমরা ফাঁকা করে দিয়েছি। তাহলে তো কিছুই থাকবে না তৃণমূল বলে। উনি পরিষ্কার করবেন, নতুন করে ফার্নিচার দিয়ে সাজাবেন। 21শে জুলাই দীর্ঘদিন ধরে 21শে জুলাই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মীকে যারা মার খেয়েছেন, দুঃখ পেয়েছেন, সেদিন ছিলেন, পরে দেখেছেন, সবাইকে আমি আমার এতে আসতে অনুরোধ করছি। মানে গান্ধী মূর্তির তলায় দাঁড়িয়ে, শহীদের পায়ের তলায় দাঁড়িয়ে শহীদদের প্রার্থনা করা যায়। 11টার মধ্যে ঘর ফাঁকা করে দিতে বলেছেন দিদি, ঘর ফাঁকা করে দিচ্ছি, মদন মিত্রের মন্তব্য। এবং নায়ক ছিলাম, নায়ক আগামী দিনেও থাকবে। নায়ক কোথায় ছিলেন, কার কাছে ছিলেন? বাংলার মানুষের কাছে নায়ক ছিলেন। কামারহাটির মানুষ তাকে জিতিয়েছেন। কামারহাটির মানুষের ওপর হয়তো ওনার আস্থা ভরসা ইত্যাদি রয়েছে, বা ওনার ওই বিধানসভা ক্ষেত্রে উনি নায়ক কিনা, মানে আগামী দিনে উনিই বলছেন নির্বাচন রয়েছে, তো দেখা যাক আবারও সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মদন মিত্র, কি হবে। আমার সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন, এবার তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে প্রীতম দত্ত, প্রীতমকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে শুভাশিস ভট্টাচার্য, শুভাশিস দাকে স্বাগত জানাই। রয়েছেন স্টুডিওর বাইরে থেকে তৃণমূলের তরফে তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র, কৃষাণুদাকে স্বাগত জানাবো। কৃষাণুদা একটু জানার চেষ্টা করি আপনার কাছে যে কৃষাণুদার কাছে জানতে, অলরেডি আমি এখনো প্যানেল শুরু করিনি, কৃষাণুদা প্রীতমের আক্রমণ শুরু হয়ে গেছে। কোন তৃণমূল যাই হোক, সেটা পরের বিষয়। আমি একটু মদন মিত্রের আজকের এই বক্তব্য, নায়ক ছিলাম আছে, এবং ঘর ফাঁকা করে দিতে বলেছেন দিদি, ঘর ফাঁকা করে দিচ্ছি, উনি নতুন করে ফার্নিচারে সাজিয়ে নেবেন, এটার প্রেক্ষিতে আপনার বক্তব্য শুনতে চাইব। না, শাসককে অনেক বেশি রেসপন্সিবল এবং কম কথা বলে বেশি অন্তরে শোনার উচিত। এটা হচ্ছে বিজেপি অনেক তো শোনে না, নিজেরাই মন কি বাত নিজেদের কথাই বলে। তা আমার তোমার ডিবেট শুরু হওয়ার আগেই বিজেপির এরকম আচরণ আমার কাছে অন্তত আশ্চর্যজনক কিছু নয়। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি তো নিজে সিএন এর এই ডিবেটে চলে আসিনি, নিশ্চয়ই সিএন আমাকে সরাসরি যোগাযোগও করেন।
তো সিএন যেই তৃণমূলকে যোগাযোগ করেছিল সেই তৃণমূলের প্রতিনিধি আমি, প্রীতমকে এটা জানিয়ে দিলে ভালো হয়। এবার সিএন কাকে যোগাযোগ করে আমাকে পেয়েছে এটা সিএন বলে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রীতমের ক্ষেত্রে বলে রাখি, প্রীতম যে তৃণমূলটা করতো আমি সেই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই সৈনিক হিসেবে এখানে প্রতিনিধি। আর তুমি যেটা বললে না যে সৈনিক, আমাদের একটিও সৈনিক কেউ ছেড়ে যায়, যারা ছেড়ে গেছে বা ছেড়ে যেতে হয়েছে যাদেরকে, তারা সকলেই নেতা। তো আমাদের নেতারা অনেকেও ছেড়ে গেছে। সেই ক্ষেত্রে যদি ব্যাকফুটে চলে যাওয়া বা সেই ক্ষেত্রে যদি অসুবিধার কথা তুমি বলো, তাহলে নিশ্চয়ই আমাদের প্রচুর নেতা ছেড়ে চলে গেছে। তারা নেতাদেরই তো ভোটে দাঁড় করানো হয়েছে, সমর্থকদের তো দাঁড় করানো হয়নি। সবার যারা নেতা তাদেরকেই দাঁড় করানো হয়। তো তাহলে নেতাদের এফেক্টিভ তো, নেতারা দলে এফেক্টিভ তো। একবার দাঁড়িয়েছিল, কোথা থেকে দাঁড়িয়েছিল জানো? একটু বলে দাও ভাই, ভালো হবে, বুঝতে সুবিধা হবে দর্শকদের। বলো না, আমাকে অ্যাটাক করে লাভ নেই। তোমাকে অ্যাটাক করছি কোথায়? আরে তোমার বন্ধু, তোমাকে অ্যাটাক করবো কেন? তোমাকে অ্যাটাক করবো, তুমি বলো তোমার লোকসাইডে বলো না। আমি তো দর্শকদের বলার জন্য বলছি, কারণ তৃণমূলের 4টে প্রকার, তুমি কোন প্রকারে আছো তুমি একটু বলে দাও, তাহলেই হবে। 4 প্রকার তৃণমূলের 4 প্রকার না? হ্যাঁ, তৃণমূলের 4 প্রকার তো। না না, মোহন ভাগবত আবার হিন্দুদেরও 4 প্রকার বলেছে। সেই ভিডিওটা চালাবো কি? এটা অসুবিধা হয়ে যাবে। মানে রাজনৈতিক দলের সাথে তুমি একটা সামাজিক সংগঠনের একজনের নাম বলছো, এইটা বোঝা যাচ্ছে। আমি এবার কনফার্ম হয়ে গেলাম, তুমি কালীঘাট তৃণমূল। আমি একবার 100% কনফার্ম হয়ে গেলাম ভাই যে তুমি কালীঘাট তৃণমূল। কারণ যেই দিকে লাইন তার বেলাইনে যাবে, এটা কালীঘাট তৃণমূল ধর্ম। বেশ, আমি আসবো প্রীতমের কাছে আসবো। আমি কৃষাণুদা, আমাকে একটু এটা কনফার্ম করুন। কৃষাণুদা, আমাকে একটু এটা কনফার্ম করুন, মদন মিত্রের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে চলে যাওয়া, আমি নেতা বলছি, আপনি যেহেতু নেতা বলছেন আমিও নেতাই বলছি, এই নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেওয়াতে
ট্যাক্স এনআইএ চিঠি যাওয়া মানে হচ্ছে বিজেপির অফার লেটার। এটা তো সারা ভারতবর্ষে 12 বছরের একটা মানে আমরা এই ইকোসিস্টেমটা দেখছি তো, যে যেখানে ইডি সিবিআই তৎপর হয়ে কাউকে চিঠি দেয়, কাউকে জেলে পড়ে, কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, 2-3টে ব্যতিক্রমী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই বিজেপির অনুগত হয়ে যায়। এইবার মুশকিল হচ্ছে কৃষাণুদা, এইবার মুশকিল হচ্ছে কৃষাণুদা, না কৃষাণুদা এবার এই বাংলা তৈরি হবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস আবার শ্রেষ্ঠ আসন লবে কবির ভাষায়। তো সেটা নিয়ে কথা হচ্ছে না, কে কালারফুল, কে ও লাভলি বলছে, কে কোন তৃণমূল, কে কালীঘাটে আছে, কে অভিষেকের বাবুর এখনো যারা সেবাশ্রয়ের কথা বলে সেবা করতে গিয়ে মানুষকে মেরে ফেলে তার দলে এখনো ভাই কৃষ্ণের মতো লোকজন আছে, না কে তো আপনার এনসিপিআই বলে কারো কোথায় চলে গেছে, কে কোথায় চলে যাচ্ছে সেগুলো, আর কে কোথায় ডিম খাচ্ছে, ডিমের দাম বেড়ে 8 টাকা হয়ে গেছে এদের যন্ত্রণার জন্য। আজকে দেখুন এইসব নিয়ে কথা হচ্ছে, এটা আমার দুর্ভাগ্য। তার কারণ হচ্ছে এটা পশ্চিমবঙ্গ সবসময় সারা ভারতবর্ষের জন্য একটা গ্রেট কোয়ালিটি অফ সোসাইটি ছিল, সেখান থেকে বেরিয়ে এখন ডিমের দিকে চলে যাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রগুলো। তার কারণ হচ্ছে এই 15 বছর ধরে যে সিন্ডিকেটের সরকারে চলেছে না, কোনো নীতি আদর্শ বিহীন একটা জায়গা, তার জন্য এই অবস্থা হয়েছে। তোমার এটা আমার দুর্ভাগ্য ছাড়া কিছু করার নেই। এবং তোমাদের প্রশ্ন যে উনি বা মদন মিত্র নিয়ে ভারতীয় জনতা পার্টি কি ভাবিত, একদমই না। ওনারা কি করছেন না করছেন, ভারতবর্ষ সংবিধান আছে এবং তার বিরুদ্ধে তার সাথে তার আইন আছে, ভারতবর্ষের এজেন্সিরা তার ডাকছে, মদন মিত্র বললেন ডাকবেন, কথা বলবেন, দেখবেন এবং তার বিচার কোর্ট করবে। আমরা এখন একমাত্র লক্ষ্য হচ্ছে যেই গহ্বরে আজকে পশ্চিমবঙ্গকে এর আগে লাস্ট 50 বছরে বড় তৃণমূল আর বড় সিপিএম এবং ছোট সিপিএমরা মিলে ঠেলে দিয়েছিল, সেখান থেকে বার করে না সেটা বুঝলাম। কিন্তু এই যে আমি সুভাষিসদার কাছে আসি, সুভাষিসদার তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ ছিল না বলে, এবং যেহেতু একটা কোম্পানির মতো এটা এটা ট্রিটমেন্টটা ছিল একটা কোম্পানির মতো, বা যে অভিযোগগুলো এতদিন উঠেছে বা আপনারাও করেছেন, এটার প্রমাণ হচ্ছে আজকে এদেরকে ছেড়ে চলে যাচ্ছে মদন মিত্র থেকে শুরু করে যারা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকে রয়েছেন, এরকমও অনেক নেতৃত্বকে আমরা দেখছি ছেড়ে চলে যেতে। তো বিষয় হচ্ছে আদর্শ নিয়ে যদি কথা হয়, নীতি নিয়ে যদি কথা হয়, ঋতব্রত তৃণমূলে সেটা রয়েছে না। দেবরতী খুব আয়রনিক এর মধ্যে আছে, একটা কোথায় জানি হাস্যরস পাই। সেটা যে দলে নীতি নেই, আদর্শ নেই, সেই দলের এমএলএ এমপিদের নেওয়ার জন্য আদর্শবান বিজেপি বসে রয়েছে কেন? তারা তো বলতে পারবো যে দলের আদর্শ নেই সে দলের লোকগুলো যারা জিতে এসছে তাদেরও আদর্শ নেই, সুতরাং সেই দলগুলো করে এসছে দীর্ঘদিন, সেই মানুষগুলোকে আমি নেব না। আসলে ঋতব্রতকে তো দামি করে রেখে দিয়েছে অলরেডি। শুভেন্দু অধিকারী, আমাদের কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি জেল কেটেছিলেন সারদা মামলায় 2 মাস, তাকে নিয়ে চলে যাচ্ছেন বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী, তাদের নিয়ে বৈঠক করাচ্ছেন, তারা ব্লক তৈরি করছে কোনো একটি দলের হয়ে বিজেপিকে সাপোর্ট করবে। যদি একটা দলের নীতি আদর্শ না থাকে, শুভেন্দু অধিকারী তাহলে জেল খাটা সুদীপ বন্দ্যোপাধ্যায় নারদা স্টিং অপারেশনে দোষী সাব্যস্ত হয়েছে, অথচ তাকে বাঁচানো হয়েছে, সেই কাকলি ঘোষ থেকে নিয়ে যাচ্ছেন কোথায়? তার মানে দলে যদি আমি বলে নেই, আমি সব বুঝলাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রথমত এনসিপিআইতে গেছে, সেটা আলাদা কথা, আমি ওটা নিয়ে কথা বলছি না। এনডিএ এর শরিক এরা ভবিষ্যতে এনডিএ কে কতটা সাহায্য, এখান থেকে এনডিএ কতটা সাহায্য পাবে, এগুলো পরের আলোচনা। কিন্তু সুভাষিস, আমি বলছি কোথাও এই ন্যারেটিভটা তৈরির একটা মরিয়া চেষ্টা, যে দল আর সরকারটা এক হয়ে যাচ্ছে। আমি বলছি যে বিজেপি সরকার হিসেবে, বিজেপির রাজ্য সরকার যা কাজ করছে, সেই যেটা প্রীতম বলছে সেইটাকে ফোকাস না করে এই কে কোত্থেকে চলে আসে, 208টা সিট যে দলটা পেয়েছে তাকে কেন তার ঋতব্রতকে প্রয়োজন হবে, কেন তার এই এইখানেই আমাদের এই প্রশ্নটা তৃণমূলের কাছেও ছিল। তৃণমূল যখন 215টা সিট পায় তখন কংগ্রেসের বিধায়কদের ভাঙানোর কি দরকার, বা অন্য দলের বিধায়কদের ভাঙানোর কি দরকার? আধিপত্যবাদ সেটা কি হয়, আমি বিরোধী রাখবো না, এটাই এখানে হচ্ছে আছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা দেবারতী, যারা ভোট দিল এই বাংলার মানুষ, যারা বিজেপিকে
আটকাবে বলে তৃণমূলকে ভোট দিল, বিধায়ক করলো 80টা। যারা যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকাবে বলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিল, তারা আজকে প্রতারিত। বিজেপি সেই তৃণমূলের এমপিদের 1800 এমপির মধ্যে ব্লক করা হয়ে গেল। সকালবেলা 3 জন, আমি বলে নেই, সকালবেলা চিল্লাতে ছাড়া কোনো যুক্তি নেই, যুক্তি নেই কোনো, এটা টিমেনে চলে আসে। তিনটে লোক রাজ্যসভার মেম্বার, তারা সকালবেলা রিজাইন করলো, বিকেলবেলা তারা বিজেপির আচ্ছা একটু থামাই প্লিজ আমি আসছি আমি সুভাষিস একটা প্রশ্ন করছি, প্রীতম ভাই এক মিনিট, প্রীতম এক মিনিট সকালবেলা দর্শকরা বলুন, সকালবেলা তৃণমূলের রাজ্যসভার এমপিরা রিজাইন করছে, বিকেলবেলা সেই রাজ্যসভার এমপিরা বিজেপির প্রার্থী হচ্ছে এবং জিতছে। বলুন বিজেপি আচ্ছা কারুর কথা বোঝা যাচ্ছে না, প্লিজ কারুর কথা বোঝা যাচ্ছে না। সুভাষিস দা প্লিজ, না সুভাষিস দা আমি আরে না একটু ইস্যুতে থাকি প্লিজ। প্রীতম প্লিজ, আমি বলছি এই যে 3 জনের কথা আপনি বললেন না, যে রাজ্যসভার সাংসদ ইত্যাদি, যে 3 জনের কথা আপনি বলছেন, এই 3 জনকে নেওয়ার কারণ হিসেবে শ্রমিক ভট্টাচার্য একটা ব্যাখ্যা দিচ্ছেন। আমি সেটাতে যাচ্ছি না না আপনি নাই মানতে পারেন, কথা সেটা নিয়ে নয়, আমাদের কথা আচ্ছা কারুর কথা শোনা যাচ্ছে না, তৃণমূলের চোরদের নিচ্ছে। দর্শক শুনুন, রাম মন্দিরের চোরেরা তৃণমূলের চোরদের নিচ্ছে। রাম মন্দির বন্ধু ভাবে তৃণমূলের কোন চোরদের কথা বলছেন? এক মিনিট প্রীতম এক মিনিট, সুভাষিস দা আচ্ছা আমরা ইস্যুতে থাকি প্লিজ। রাম মন্দির ছাড়ুন প্লিজ। আচ্ছা একটু থামাই, একটা ব্রেক নিতে হবে আমাকে প্লিজ, একটা ব্রেক নেব। প্রীতম প্লিজ ভাই আমি আসবো, একটা ব্রেক নি প্লিজ, একটা ব্রেক নেব। বিরতি থেকে ফিরে আসার পরে আমি সুভাষিসদার কাছে এটা জানার চেষ্টা করব যে তৃণমূলের কোন চোর এবং সেই চোরেদের কি চুরির অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, যেমন কাউকে তৃণমূল থেকে বিজেপিতে নিতে দেখেছেন সুভাষিসদা। খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, অনেক কষ্টে শান্ত করেছি দুজনকে, আবার আলোচনায় ঢুকতে আমারই ভয় লাগছে। যাই হোক, হ্যাঁ আমি যেটা জানতে চাইছিলাম সুভাষিসদা, যে আপনি যে 3 জনের কথা বলছেন, সেই 3 জনকে কি চুরি করতে আপনি শুনেছেন বা দেখেছেন, বা কি প্রমাণ আছে? আমি চুরি করতে দেখেছি শুধু না, সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে কি অভিযোগ? বলে নেই প্রথম থেকে বলে নেই, ডিস্টার্ব করবে না, কারণ হলো আমি জানি সমস্যা আছে, কিন্তু তবু বলছি। ধরুন বিজেপির পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল শুভেন্দু অধিকারীর, এবং নরেন্দ্র মোদী বলেছিলেন ক্যারিকেচার করে, ইহা সে পয়সা লেতা হয়, ওহা সে পয়সা লেতা হয়। শুনতে খারাপ লাগছে তো, আপনি ফ্যাক্ট বলছেন, তার এগেইনস্টে উত্তর শুভেন্দু অধিকারী এর আগেই দিয়ে দিয়েছেন। এটা নিয়ে আর আমি সমস্যা শুনতে চাইছি না, আমি বলছি 3 জনের কথা। কাল কাকুলি ঘোষ দস্তিদার বিজেপিতে এরা গেছেন, কি যে 3 জন বিজেপিতে গেছেন আমি তাদের কথা বলছি, রিসেন্ট। আরে তারা সকালবেলা যদি কোনো দলের কোনো দলটা তুমি আদর্শহীন বলছো, কোনো সময় বলছো চোর, কোনো সময় ইডি সিবিআই পাঠাবে এই দলের কাছে, কারণ এই দলটাই চোর, সবাই চোর, মমতা চোর। মমতার প্রোডাক্ট তাহলে ভালো হয় কি করে? আমার প্রোডাকশন আরজি করার সময় যখন সুখেন্দু শেখর রায় মানে প্রায় প্রতিদিনই এমন কিছু মন্তব্য করছেন, দলকে অস্বস্তিতে ফেলছিলেন। সেই সময় আমরা সেই খবর লাগাতার দেখিয়েছি, আপনারা সেই সময় বলেছেন যে সুখেন্দু শেখর রায় বলছেন, সুখেন্দু শেখর রায় জহর সরকার হয়ে যায়নি যে অন্যায় দেখে রিজাইন করে বেরিয়ে গেছে, সে দলের মধ্যে সমালোচনা করেছে, দলের মধ্যেই থেকেছে। তার মানে দলে মধুভাণ্ড আছে। না ঠিক আছে, থাকুক না, তাতে আমি সেটা বলছি না।
2 মাস সারদা কেসে মানে বিজেপিতে যারা গেছে দাদা তাদের সঙ্গে ট্যাগ কোথায় আছে যে এরা চোর, আমাকে সেটা বলুন। চোর না, এরা সুস্মিতা বলেছে, দেব, এরা প্রকাশ বলেছে, গড়াই, প্রমাণ সুকেন্দ্র হওয়ার আগে। শেখর রায়, প্রমাণ। এই তিনটে নাম আমাকে বলুন কোথায় চুরি করেছে, কি চুরি করেছে? তৃণমূলকে যারা চোর বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চোর বলেছে, তৃণমূলের কংগ্রেসের সবটা চোর বলেছে, প্রমাণ হওয়ার আগে বলছেন যে চা খাবেন তাহলে কিনা? পরে সেই বলছেন দলের আমি নেতারা দার্জিলিং চা সেই আনতে। দলের নেতারা এই সব হচ্ছে করাই তো অসুবিধা। মানে না। এই ওরা হচ্ছে ওরা ইন্ডিয়ার মানে না, অসুবিধা। বাংলার মানুষ এই মানে জন্য না, এই জন্য এদের অফিসে গেছিল, Narrative ছিল। তৃণমূলের কিছু চোরেরা এদের অফিসে গেছিল, খারাপ। এদেরই কর্মীরা তৃণমূলের যারা ডিম পাচ্ছে, যাদের ডিম পাচ্ছে তারা ভালো, যারা ডিম পাচ্ছে তারা খারাপ, যারা ডিম পাচ্ছে তারা খারাপ, আর যারা ডিম পাচ্ছে না রাজ্যসভায় যাচ্ছে তারা ভালো। একই দলের আদর্শহীন দলে, আদর্শহীন দলে সবাই খারাপ, অথচ শুভেন্দু অধিকারী ভালো। মানে ভালো, এটা মানা যায় নাকি? যে দলটাকে বলছো, ডুবিয়ে যে দিয়েছে দলটাকে বিধান বলছো, ভবনে দলের ডিম চুরি হয়েছে, বানাইছো, কে গেছিল? তাহলে পরে কে গেছিল বলুন না? গায়ে সব আরে কে গেছিল বলুন না? আপনাদের বিধান ভবনে কে গেছিল? বিজেপির আর কেউ নেই? বিধান ভবনে কে গেছিল বলুন আচ্ছা, না? বিজেপির ওখানে আমরা কেউ নেই। একটু গঠনমূলক করে বিধানসভায় কে আলোচনাটা গেছিল প্লিজ, বলুন না? একটু এই অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট একটু এড়িয়ে একটু হ্যাঁ, বিধানসভায় কে গঠনমূলক, গেছিল? প্লিজ বিধানসভায় একটু কে গঠনমূলক গেছিল? করে আলোচনাটা শোনা যাচ্ছে না, কারুর আমার কথা একটা শোনা যাচ্ছে না। simple কথা আছে। হ্যাঁ বলুন। আমি যদি মনে করি যে তৃণমূল মানেই চোর, এটা মনে করে শুধু না, এটা তো বিজেপি বলতো সর্বত্র। আপনি বলতেন না তো? কংগ্রেস বলতো না তো? আমি বলতাম, ও আচ্ছা। আমিও বলতাম। তৃণমূল আইএনডিআই এ তো গেছেন দাদা, আইএনডিআই এ তো গেছেন, আমি বলছি একটা কথা। একটা চোর দলের সঙ্গে তো আপনারা জোট করেছেন। দিদি উনি বলছেন যে উনিও বলতেন চোর, কিন্তু অথচ ইন্ডি জোটে চলে গেছিলেন। পার্টি ও নিজেরা বলছেন যে উনিও জানতেন যে তৃণমূল চোর, কিন্তু ইন্ডি জোটে চলে গেছিলেন। কি অদ্ভুত ব্যাপার। এবং সেই নিজে বলছেন ইন্ডি জোটে মানে আপনারা এবং যে- যেখানে শুধু না, ভারতবর্ষের আমি ছেলে ভেবেছিলাম ভারতবর্ষের চোরদের দিয়েছে। এই যে কথা কাটাকাটি বা ঝগড়াটা কৃষাণুদার সাথে হবে, বিজেপি নিয়েছে। কৃষাণুদার সাথে হবে আমি ভেবেছিলাম। সমস্ত চোরদের কৃষাণুদা না, বিজেপি নিয়েছে। আমি এক মিনিট, কৃষাণুদা দূর থেকে খালি কিন্তু মজা দেখছেন, আর কিছু না। যেটা কৃষাণুদার করার কথা সেটা আজকে সুভাষিস দা এই পাঠটা খুব দায়িত্ব সহকারে যাই হোক পালন করছেন, খুব ভালো। আমি কৃষাণুদা খুব সংক্ষেপে একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, কালীঘাট তৃণমূলের ভবিষ্যৎ কি আপনার চোখে? এখন বিষয়টা হচ্ছে যে দেখো, আজকে অনেকদিন পর তোমার শোতে এলাম, ভালো ভাবলাম তোমার সাথে ভালো ডিবেটে অংশগ্রহণ করব, ভালো কয়েকটা তথ্য বা ভালো কয়েকটা কথা বলবো, এরা দুজনে বলতে দিচ্ছে না। ঠিক যে কাজটা একজন বিগত 60-65 বছরে করেছে, একটা দল 12 বছরে দেশে করেছে। আমি কখনো ডিস্টার্ব করে নেই সর্বনাশ করে দিয়েছে। কৃষাণু, এখন আই এম বিষয়টা ডিস্টার্ব হচ্ছে দ্যাট আমি আমাকে আটকেও না দাদা, আমাকে আটকেও না, অনেক দূরে আছি, আমার কাছে কোনো টিভিও নেই। এখন বিষয়টা হচ্ছে যে তৃণমূল চোর, আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে যদি মেনে নিই আমরা সবাই চোর, আমরা তৃণমূলের সবাই চোর। বিজেপি তো সাধু, কংগ্রেস তো সাধু, তাহলে বিজেপির রাম মন্দির থেকে লাডলি বহেন মহারাষ্ট্র থেকে, শুধু মহারাষ্ট্র লাডলি বহেনে 3000 কোটি টাকা চুরি হয়ে গেল, তো বিজেপি তো কেউ চোর নয়, তাহলে ওই টাকাটা কে চুরি করবে? কংগ্রেসের 2G 4G ওপর থেকে শুরু করে তো কংগ্রেসের কেউ চোর নয়, টাকাগুলো কে খেয়ে? তাহলে এই যে সাধু দুটো দল, টাটা অ্যান্ড কোম্পানি অ্যান্ড প্রীতম অ্যান্ড কোম্পানি, এই যে দুটো সাধু দল, আজকে দেশ জুড়ে মহিলাদের রেপ হচ্ছে, পশ্চিমবাংলাতে পরিবর্তন সরকারও দেখলাম আমরা নতুন করে রেপ 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 রেপ, তাহলে এর দায়িত্বটা কি? এখন তো তৃণমূলের সরকার নেই, এর দায়িত্বটা তো বিজেপির, তো তার, কিন্তু বিজেপি তো সবাই সৎ, সবাই একদম কেউ চোর নয়, তাহলে বিজেপির দুর্নীতি থেকে, অরাজকতা থেকে, বিজেপি সরকারের সময় তো এই ছোট ঘটনা, সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার্স এগুলো শুনতে হচ্ছে না। জানো তো ডিফারেন্সটা কি? কৃষাণু না, তুমি তো অনেক দূরে আছো ভাই, আবার উত্তর দেবে, শুভেন্দু অধিকারী, আরে শুনে না, আবার উত্তর দেবে। ছোট ঘটনা, তোমার কোন একটা লাভ অ্যাফেয়ার, আরে তাহলে তো হতেই পারে, আরে তোমার 10 টাকা দেওয়া যেতেই পারে, পুলিশকে দিয়ে 10 টাকা দেওয়ানো, তারপর তো একটার পর একটা ঘটনা, কত বলবো পরিবার মারা গেছে বলে, রেপিস্ট মারা গেছে বলে সেই পরিবারকে 25 লক্ষ টাকা দিচ্ছে, আর রেপ ভিক্টিমকে 1 পয়সা না। এই হলো সরকার এসছে পশ্চিমবাংলায়। তোমরা কত লক্ষ লোক নিয়ে আসছো 25 জুলাই, আর আমরা তাহলে মুখ্যমন্ত্রী বলবো যে ভালো করে অ্যারেঞ্জমেন্ট করতে, ভালো করে অ্যারেঞ্জমেন্ট করতে, তোমাদের যেন অসুবিধা না হয়। আচ্ছা বেশ, আমি একটু থামাবো প্লিজ। আচ্ছা প্রীতম কৃষাণুদা দুজনকেই একটু বিরত করি প্লিজ, আমি একটা ব্রেক নেব, আমি আসছি প্লিজ এই পর্যায়ের আলোচনাটাকে এখানে একটুখানি বিরতি আমাকে নিতে হবে বলে এখানে থামাচ্ছি, একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে যেটা একদম শুরুতে বলছিলাম, মসজিদ রয়েছে একটা রানওয়ের ওপর,
আর সেটাতে সমস্যা তৈরি হওয়া বা এই যে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আপোষ করা, এইগুলো কি এই মুহূর্তে একটা বড় থ্রেটের মধ্যে বাংলার? এর আগেও আমরা দেখেছি একাধিকবার যখন ফেন্সিং নিয়ে কথা উঠেছে, অনুপ্রবেশ নিয়ে কথা উঠেছে, এই সমস্ত কিছুর মাঝখানে দাঁড়িয়ে ন্যাশনাল সিকিউরিটি যখন প্রশ্নের মুখে দাঁড়ায় বা সেটা নিয়ে যদি কেউ আপোষ করছে, এইরকম ন্যারেটিভ তৈরি হয়, তখন কি করা উচিত? যেটা করা উচিত, আজকে রাজ্য সরকার যদি সেরকমই কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটাকে মেনে নেওয়া উচিত কিনা একজন দেশপ্রেমিক হিসেবে। আপনার কি মনে হয়? উত্তর তো ডেফিনেটলি চাইবো আপনাদের কাছ থেকে, এবং ততক্ষণ একটা বিরতি নিই, খুব দ্রুত বিরতির পর ফিরছি। কেন এই প্রসঙ্গ উত্থাপন করলাম সেটা নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে কথা বলছিলাম, যে যখন কেউ এই কথা বলে, কোনো উস্কানিমূলক মন্তব্য, আমরা তো দেখেছি এর আগেও একটা উস্কানিমূলক মন্তব্যে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, এবং যেগুলো ভীষণভাবে সেন্সিটিভ এলাকা, সেন্সিটিভ জায়গা। 1 কোটি মুসলমান বাংলায় প্রতিবাদ করবে, বিমানবন্দরের মসজিদের নামাজ বন্ধ করে দিয়েছে, আমরা শুক্রবার বিমানবন্দরের 7 নম্বর গেটে যাব। এই বক্তব্যটা গতকাল প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি জামায়াত উলেমা এ হিন্দের পশ্চিমবঙ্গ শাখার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, একটা গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন, সেই মানুষটা বলছেন যে আমরা প্রতিবাদ করব, 1 কোটি মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কিন্তু দেশে তো আইন বলে একটা ব্যাপার আছে, সব তো শরিয়তি নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এটা বুঝতে হবে যে এই মুহূর্তে দেশে যদি অভিন্ন দেওয়ানি বিধি থাকে, একটাই যদি শাসন ব্যবস্থা থাকে গোটা দেশে, তাহলে আপনাকে মানতে হবে এই দেশের নাগরিক হিসেবে যা আর সমস্ত ধর্মের মানুষ মানছেন। শরিয়ত আইন প্যারালাল চলতে পারে না। আপনি নিজে থেকে কি বলছেন? কেন আমি কি টেররিস্ট? কেন, কে বলেছে আপনাকে এই কথা? ঠাকুর ঘরে কে? আমরা তো কলা খাইনি, আমি তো কলা খাইনি, খানিকটা এরকম শোনালো না? সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যটা আগে শুনুন, দেখুন কি বলছেন উনি, তারপরে আমি আসছি বাকি আলোচনা। हमसे बात नहीं कर सकते थे पहले लाट साहब है जी, हम घास खोदते हैं, हम टेररिस्ट हैं जी। आपको बहुत प्रेम है, हमें प्रेम नहीं है, यहाँ हमें रहना है। आप तो चले जाएंगे अपने अपनी जगह। आप चाहते हैं कि बातचीत हो, उसके बाद कुछ भी बातचीत हो, शरीयत का टेबल में इसको रखा जाए, कोई रास्ता निकले तो निकल सकता है, ये हमने बार बार कहा है। শরিয়তের টেবিলে রেখে আলোচনা কেন হবে? এই দেশে যা আইন সেটা তো সবার ক্ষেত্রে সমান হওয়ার কথা। এই যে 163 লাগু রয়েছে, সেটা ভেঙে যদি ওখানে কেউ যাতায়াত করার চেষ্টা করেন, কেউ জমায়েত করার চেষ্টা করেন, আজকে দেখেছেন সেই ছবি। এই যে দেখুন, আমি একটু এটা ফুল ফ্রেম চালাতে বলবো এবং কি বলা হচ্ছে এখানে, এই কথোপকথনটা একবার শুনবো। কোনো ডিস্টার্ব করি আপনাদেরকে দেখাচ্ছি, এটা শুধু দেখে নিন আপনি। আমরা জোর করে পড়বো না, কোনো ডিস্টার্ব করবো না। আপনি কাগজ দিয়েছেন, পারমিশন তো পাননি, সেটা আপনি একবার জেনে নিন যে ওরা এটা বলছে। আমাদের কাছে সেরকম কোনো নির্দেশ আসেনি। আসি ঠিক আছে, আমরা এই তো পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়ুন। ওখানে অনেক স্টুডেন্ট আছে, জায়গা হয় না, ওখানে জায়গা হয় না, আমাদের রাস্তাঘাটে কোথাও করে নিতে হবে কোথাও। আমি এই জন্য আপনাকে বলতে চাই, কাগজ নিয়ে এসেছিলাম। আগে মসজিদ আছে, পিছনে না আমাদের স্টুডেন্ট এখানে রাস্তার উপরে পড়ে। ভয় দেখানোর চেষ্টাও করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এরপর যে কথা বলছেন যে আইনের রাস্তা নাকি খোলা রয়েছে, কোন আইনের কথা বলছেন উনি? উনি তো শরিয়াতের কথা বলছেন, উনি তো শরিয়াতের টেবিলে রেখে আলোচনার কথা বলছেন। আইনের শাসন যে রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে কার কথা উনি বলছেন, কিসের কথা উনি বলছেন? দেখুন, আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। দ্বিতীয় হলো সারা রাজ্যে 22টি জেলা আমি বলছি দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে প্রতিবাদ করেছেন। দুঃখের কথা,
কথা হচ্ছে প্রতিবাদটা কিসের? কালো ব্যাচ পরে 1 কোটি মানুষ প্রতিবাদটা কিসের জন্য করছেন? যদি উন্নয়ন সামনে থাকে, যদি দেশের নিরাপত্তার স্বার্থ সামনে থাকে, তাহলে কি কারণে, কিসের প্রতিবাদ, কি জন্য প্রতিবাদ? 136 বছরের পুরনো মসজিদ মানলাম, মন্দির যদি সরতে পারে, এবং এমনকি উত্তরপ্রদেশেও আমরা দেখেছি যদি উন্নয়নের স্বার্থে মন্দির সরতে পারে, তাহলে কেন মসজিদ নয়? কেন অন্যান্য পীঠস্থানগুলো নয়? কেন নয়? কি কারণে নয়? প্রীতম দা, এখানে এই যে এই কথাগুলো উঠছে না, শরিয়ত একটা প্যারালাল আইন ব্যবস্থা চালানোর কথা, প্যারালাল একটা আইন ব্যবস্থা, অবশেষে তো মাথা নামাতে হলো, অবশেষে তো আপনারা মানলেন যে হ্যাঁ ঠিক আছে অন্য জায়গায় গিয়ে করব, এটা তো মানলেন আপনারা শেষ পর্যন্ত। তাহলে এই এতগুলো কথার কি মানে? কেন বললেন? কি কারণে? উস্কানি রয়েছে কোনো কিছু? তার কারণ হচ্ছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যাদের উস্কানিতে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। পাক সার্কাসের ময়দানে দাঁড়িয়ে উনি বলেছিলেন, এই আমার সাথে তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কথা হয়ে গেছে, আমি ওনাকে বলেছি যে আমাকে সময় দেওয়া হোক, আগে আমি ডিস্ট্রিক্টগুলো ক্লিয়ার করব, তারপর কলকাতায় আমি কয়েক হাজার লোককে নিয়ে আসবো, কয়েক লক্ষ নিয়ে আসবো, প্রত্যেক মোড়ে মোড়ে বসিয়ে দেবো, আমি কলকাতাকে দেখে নেবো কত তাড়াতাড়ি তোমার আমি দখল করতে পারি। তারপর আমরা কি দেখলাম, ওনারই উস্কানির পরে আমরা দেখলাম শামশেরগঞ্জ, মালদা জ্বলা শুরু করলো, বেছে 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 হিন্দুদের ঘর জ্বললো এবং কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো যে যিনি ঠাকুর বানাতেন, তো আপনার হরগোবিন্দ দাস চন্দন দাস, এবং ওখান থেকে হিন্দু পলায়ন হলো। আজকে দেখুন, আজকে এখানকার হিন্দু বাঙালিরা বুঝতে পেরেছে যে শুধুমাত্র বাংলা না, ভারতবর্ষের থ্রেট হয়ে যাচ্ছে আজকে আমরা যদি এখানে না জিততে পারি। ডেমোক্রেটিক্যালি আজকে একটা সরকার প্রতিষ্ঠা করেছে। সরকার প্রতিষ্ঠা করার পরে কি বলেছে, যেটা হাইকোর্ট বলতো, আমার কথা না, যে এখানে আইনের শাসন চলতো না, তৃণমূলের নিজস্ব শাসন চলতো। তো সুতরাং যখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে, ওখানে যখন আগে 144, এখন বিএনএসে অন্য ধারা আছে 163 সম্ভবত, তো সেখানে গিয়ে উনি নামাজ পড়বেন। অথচ তোমাকে তার একটা মানে মানুষের জন্য বলছি, বা দর্শকদের জন্য যারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে এই ট্যাক্সিওয়ে যেখান থেকে আমরা বিমানে মানে উঠিয়ে বা নাবি, তার পাশে যে মসজিদ, তার জন্য আলাদা করে বাসের ব্যবস্থা ছিল। সেখানে প্রতিদিন 50-60 জন প্রতিদিন যাবে, সে বাস করে, যখন ওনারা যাবেন তখন বিমান ওঠানামা বন্ধ থাকবে, যাবেন আবার আসবেন, এবং দিনে এটা 4-5 বার করতে ইচ্ছে করে। তার ডান দিক বাঁ দিকেও মসজিদ আছে, কিন্তু ওখানে যাবেন, ওখানেই যেতে হবে ওনাদের। এবং এটা সেই কংগ্রেস আমল থেকে চলছে, কংগ্রেস, তারপর সিপিএম, কংগ্রেস, তারপর 1950 সালে যখন এই পুরো বিমানবন্দর সম্প্রসারণের জন্য হয়, আশেপাশে সব লোকজনকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, তখন থেকে মসজিদে রয়ে গেছে এবং মসজিদে ওঠায়নি। তুষ্টিকরণের ব্যবস্থা দেখুন, বাস আলাদা করে, বাস তাদের জন্য আলাদা করে কার্ড, প্রতিদিন 50 জন করে যাচ্ছে, যখন ওঠানামা করতো তখনও যাবে, কত বড় সিকিউরিটি থ্রেট। তারপর দেখুন এই যে আমরা যে বলছি, একটু শুনে নি, আগে একটু শুনে নি, দাদা আমি সময় দেবো, একদম সময় দেবো, শুনে নি প্লিজ, একটু শুনে নি, আগে একটু শুনে নি, আগে একটু শুনে নি। ইন্ডিজোটটা মানে অসভ্য, সময় দেবো দাদা। এদের ডিএনএতে প্রবলেম আছে, এদের ডিএনএতে প্রবলেম আছে, ভারতবর্ষের ডেভেলপমেন্ট দেখতেই পারে না, এরা ভারতবর্ষের ডেভেলপমেন্ট দেখতেই পারে না। আরে যেটা আমি ফ্যাক্ট বলছি, আমি তো ফ্যাক্ট বলতে ভেতরে ঢুকিয়ে দিই, ফ্যাক্ট এই যে হিন্দু মুসলমান সুযোগ করে দিয়েছে, তো আজকে হিন্দু মুসলমান তৈরি করার সুযোগ করে দিয়েছে। এত মানে যখন ওই প্লেনটা উঠবে সেখানে যদি হিন্দুরা উঠবে, না প্লেনটা ওখানে না করলে শুধু হিন্দুরা উঠবে না। বেশ, আমি আপনার প্রশ্নটা রাখছি, আমি রাখছি সুভাষিস দা, রাখছি সুভাষিস দা, আমি রাখছি আপনার প্রশ্নটাই রাখছি। প্রীতম প্রীতম, যদি আইনের শাসন থাকে সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যেটা সুভাষিস দা বলছে, আমি তোমাকে বলছি, একবার বলছি, যেটা কাটার চেষ্টা করছি বারবার, জনমতটা সবচেয়ে খুব ইম্পর্টেন্ট। শাসন যদি পশ্চিমবঙ্গ ডেমোক্রেসিতে মানুষের জনমত সবচেয়ে বেশি দরকার। মানুষকে জানতে হবে, তোমার দর্শককে জানতে হবে, তোমার দর্শকরা এগুলো শুনতে যায় না। আজকে দর্শকদের জন্য বলছি, ওখানে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম, যে অটোমেটেড ব্যাপার, যে ল্যান্ডিং সিস্টেমটা তৈরি করা যাচ্ছিল না। এবার আজকে
হয়েছে আজকে জায়গা আমি এটা বুঝতে পারছি না সুভাষিদার এই বক্তব্যটা জায়গা দিচ্ছে যাতে হিন্দু মুসলমান করা আমার যায় কথা হলো যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে থাকে পশ্চিমবাংলায় হ্যাঁ। তাহলে মনে সিদ্দিকুল্লাহকে এই কথা আরে সেই জন্য তো কোনো 160 হয়েছে সেই জন্য তো কোনো 140 না, ওরা তো যেতেই পারেননি আজকে। না, না, হয়েছে সেই জন্য কাউকে যাই 163 সুভাষিত এক মিনিট। না প্লিজ আমি বলছি 163 যেহেতু আছে এই যে কথোপকথনটা আমরা দেখাচ্ছিলাম না কিছুক্ষণ আগে পুলিশের সাথে এটা এই কারণেই যে ওনাদেরকে ওখানে আজকে যেতেই দেওয়া হয়নি ওনারা যেতে পারেননি ওদেরকে পালিয়ে আসতে হয়েছে ওখান থেকে কারণ ওরা বুঝতে পারছেন যে এটা করা যাবে না এখানে তো শুধুমাত্র ফ্যাক্টর হচ্ছে সুভাষিস দা ন্যাশনাল সিকিউরিটি এখানে তো আর কোনো বিষয় নয় আমি হাত জোর করে বলছি অন্য মসজিদ আছে তো পাশে রাষ্ট্রবাদী মুসলমানদের বলছি আপনারা এই দেশদ্রোহীদের কথা কান দেবেন না আপনারা সিদ্দিকুল্লাহ যারা আপনাদের খেপিয়ে দিয়ে ওই শামশেরগঞ্জে ঘটনা ঘটিয়েছিল তাদের কথা কান দেবেন না আমরা আব্দুল্লাহ খানের মতো আমরা আব্দুল সিদ্দিকুল্লাহ চৌধুরী লোকদের উপরে যারা বিভূষিত ধরক সিদ্দিকুল্লাহ চৌধুরীর এক মিনিট সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্দেশ্য না প্লিজ এক মিনিট এই যে সুভাষিস দা বলছেন প্রীতম এক মিনিট প্রীতম ভাই প্লিজ কারোর কথা শোনা যাচ্ছে না আমি বলছি যে যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো উদ্দেশ্য থাকে এই ঘটনাটার পেছনে আমরা জানি না এর পেছনে কোনো রাজনৈতিক দলের কোনো উস্কানি রয়েছে কিনা সৌরভ শিকদার মাননীয় বিধায়ক তিনি বলছেন কোনো বিদেশি শক্তির হাতের পেছনে থাকে কিনা কি হয়েছে কেন এই আজকে এই গন্ডগোল অশান্তি ইত্যাদি হচ্ছে আমরা জানি না কিন্তু কথা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য এখানে খুব অ্যালার্মিং কেন বলছি কারণ উনি বলছেন যে পুলিশের ভূমিকা সেটাকে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী কাটাছেড়া করছেন এটাকে অ্যালাউ করা মানে যেটা সুভাষিস দা বলছেন যে এত কথা বলার সুযোগ কি করে পাচ্ছে যদি ওর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে তাহলে অ্যারেস্ট করো আমি বলছি আমি এক মিনিট প্রীতম এই রিঅ্যাকশনটা একটু শোনাই প্লিজ আমি এইটা কেন বলছি যে উদ্দেশ্য কি সিদ্দিকুল্লাহ চৌধুরী পুলিশের ভূমিকা নিয়ে আজকে কি বলেছেন আমি শোনাই তাহলে ক্লিয়ার হবে বিষয়টা দেখুন কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে কিছু ঘটবে এই যে খরচ এই যে পুলিশদের পরিমাণ নষ্ট হলো বিভ্রান্ত হলেন এটা আমাদের জন্য দুঃখজনক মানে উনি বলছেন পুলিশ এখানে আগ্নেয়াস্ত্র নিয়ে অপেক্ষা করছে আমি এরপরে এই বক্তব্য আসার পরে আমি অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা তার সঙ্গে কথা বলেছিলাম যে অনিল বাবু এটা কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার বক্তব্যটা কি উনি উদ্দেশ্যটা কি পুলিশের বিরুদ্ধে যে কথাটা উনি বলছেন অস্ত্র নিয়ে পুলিশ থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে আলাদা করে এই বক্তব্যটা রাখার মানে কি অনিল জানার উত্তর দেখুন কি বলেছেন অনিল বাবু এই ধরনের মন্তব্যের পেছনে কি উস্কানি রয়েছে কোন রাজনৈতিক দলের উস্কানি রয়েছে এরা উস্কানি এরা চাইছে পুলিশ গুলি চালা একটা হবে সেইটা নিয়ে করবে এর পেছনে শুধু সিদ্দিকুল্লাহ চৌধুরী একা নয় এর পেছনে আরো অনেকে মদতদাতা আছে এরা সব বাইরের থেকে মদত পায় বাইরের থেকে মদত পেয়ে এই করে নিজেদেরকে তৈরি করে এরা জানে চলবে আমরা করবো একটা গুলি চালাবো এই নিয়ে করব দেশের ভালো এরা চায় না এরা খায় দেশে থাকে দেশে ভারতে এরা করতে কোনোদিন প্রকৃত পারবে এরা সরকার এদের মদত করে তোয়াজ করে সবাই এদেরকে তোয়াজ করে রেশন থেকে আরম্ভ করে সব কিছু টাকা এটা সব দেয় কোনোদিন ভারতে হবে না তাহলে যদি এটা উদ্দেশ্য হয়ে থাকে যে এই ধরনের অশান্তি গন্ডগোল হবে তারপর পুলিশের তরফ থেকে অ্যাকশন নেবে এবং তারপর কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর হবে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটবে একজনেরও মৃত্যুর ঘটনা যদি এর মধ্যে ঘটে যায় সেটাই কি চাইছে এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার দলবল এই প্রশ্নটা থাকলো আমি কৃষাণুদার কাছে আসার চেষ্টা করবো কি বক্তব্য কৃষাণুদার শুনবো একটু কিন্তু একটা বিরতির সময় হয়ে গিয়েছে খুব দ্রুত বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আমি সরাসরি কৃষাণুদার কাছে যাবো কৃষাণুদা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি না আমাদের দেশে অভিন্ন দেওয়ানি বিধি এখনো লাগু নেই এখনো হয়নি ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালে থাকলেও এখনো দেশের আইন ব্যবস্থায় সেটাকে মানা হয়নি বা সেটা কোনো সরকারি আইন করেনি কিন্তু আমাদের দেশে অভিন্ন ফৌজদারি আইন আছে ইউনিফর্ম ক্রিমিনাল কোড আছে তো এই ক্ষেত্রে যদি কেউ আইন ভেঙে বা সেই সময় যদি পুলিশ কোনো নিয়ম জারি করে থাকে সেটাকে ভেঙে যদি সেখানে বেআইনি জমায়েত করতে চায়
বা সেখানে নিয়ম ভেঙে কোনো এমন কাজ করতে চায় যেটা সেই মুহূর্তে অনুমতি নেই, তো পুলিশ যা ব্যবস্থা নেবে সেই ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে। আমি তো এখানে কোনো অ্যাপারেন্টলি কিছু দেখলাম না। আর পুলিশ তো অগ্নিঅস্ত্র নিয়েই থাকে, পুলিশ অগ্নিঅস্ত্র ব্যতীত পুলিশ তো সচরাচর হয় হয়তো কিছু কিছু জায়গাতে, কিন্তু কিছু পুলিশের হাতে হোমগার্ড টোমগার্ড বাদ দিলে কিছু পুলিশের হাতে অগ্নিঅস্ত্র থাকবে। এবং এই এলিমেন্ট গুলো দেখুন, এই এলিমেন্ট আমরা যেমন হিন্দু মৌলবাদের বিরুদ্ধে, আমরা ইসলামিক মুসলিম মৌলবাদেরও বিরুদ্ধে। এই এলিমেন্ট গুলোকে যা প্রশাসন করেছে সেইটা কিন্তু প্রীতম অনেকগুলো কথা বললো, অনেকগুলো কথাও ঠিকই বলেছে, কিন্তু আবার অনেকগুলো কথাতে তথ্যটা হয়তো কিছুটা বিকৃত বা অর্ধসত্য বলা হয়েছে। প্রথম কথা বলে রাখি, সাকসেসিভ গভর্নমেন্ট, প্রথম কথা ওই এয়ারপোর্টটা কোনো রাজ্য সরকারি মালিকানা নয়, রাজ্য সরকারের এখতিয়ার নেই। কলকাতা বিমানবন্দর বা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতায়, যেটা কেন্দ্র সরকারের সংস্থা, সেখানে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই। তারা মসজিদটা এতদিন রেখেছিলেন, কংগ্রেস আমলেও রেখেছিলেন, পরবর্তী আমলেও রাখা হয়েছিল, এতদিন বিজেপিও অ্যালাউ করেছে। এবং আমার যতদূর মনে পড়ে 1998 থেকে 2004 অব্দি অটল বিহারী বাজপেয়ীর সময় ওখানে এই বিবাদটা উঠেছিল, অনেকেও মসজিদটা তুলে দেওয়ার কথা বলেছিলেন। তৎকালীন সিভিল এভিয়েশন মিনিস্টার, যে নাগরিক বিমান মন্ত্রী যিনি, সম্ভবত শাহনওয়াজ হোসেন ছিলেন, তিনি কলকাতায় এসে বৈঠক করে ওই মসজিদটাকে অ্যালাউ করে গেছিলেন। তো তার জন্য যদি ওই দোষারোপ যদি কংগ্রেস থাকে, পরবর্তীকালে ইউপিএ থাকে, তাহলে বর্তমান বিজেপি সরকারও 12 বছর এটাকে অ্যালাউ করেছে, তার আগে 6 বছরে অটল বিহারী বাজপেয়ী সরকারও অ্যালাউ করেছে। এখন তারা ঠিক করেছেন মসজিদটা থাকবে না, সেটা আইনের আওতায় পড়ে, কেন মসজিদ থাকবে? সেখানে মসজিদ বলেছে রানওয়ে এক্সটেনশন হতে পারে। আর এখানে কোনো পররাষ্ট্র বা বিদেশি এইগুলো দেখার কোনো দরকার নেই। একটা বিমানবন্দর এক্সটেন্ড হয়, আমাদের এই বিমানবন্দর সম্ভবত 2টো রানওয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করে। তো ইন্ডিয়ান এয়ারফোর্স ভাবুক বা ডোমেস্টিক এয়ারলাইন্সই ব্যবহার করুক, এয়ারপোর্টের মধ্যে এইসব জিনিস অ্যালাউ হবে না। কিন্তু এখানে যাতে সরকার এক নজরে না দেখে, সরকার যদি এরকম অবৈধ মন্দির থাকে, গির্জা থাকে, গুরুদুয়ারা থাকে, মসজিদ থাকে, সবের প্রতি যাতে একই নজর থাকে। আজকে তোলাবাজিতে যদি তৃণমূল কংগ্রেসের কেউ অভিযুক্ত হয়ে জেলে যায়, আমার তাকে গার্ড করার কোনো দায় নেই, কিন্তু 2 মাসে এত তোলাবাজির অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে আসছে, যা ভিডিও চলে এসছে। আমি তো নিউ টাউনে দেখলাম, আজকে আবার হাওড়াতে দেখলাম, সেইগুলো নিয়েও আলোচনা হোক, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হোক। এই ক্ষেত্রে আমি আবার বলে রাখি যে বিজেপিকে এই ক্ষেত্রে যদি আমি ক্রেডিট দিই, তাহলে এই গুলশান কলোনির ক্রেডিটটা বিজেপি কবে নেবে? নাকি সেখানে তৎকালীন মেয়র এবং এখন বিজেপির খুব আস্থাভাজন বিজেপির বন্ধু ফিরাদ হাকিম এবং তার কোম্পানির সাথে বিজেপির আতাত হয়ে গেছে বলে বিজেপিও আর গুলশান কলোনি নিয়ে অভিযোগ করছে না, মিডিয়াও আর গুলশান কলোনি নিয়ে আলোচনা করছে না? গুলশান কলোনিটা কি হবে, যেখানে নাকি অনেক বাংলাদেশি ভরে গেছিল, বিজেপির নেতারাই অভিযোগ করেছে। বেশ, আমি উত্তর নেব কৃষ্ণদা, উত্তর নেব। তার আগে সৌরভ সিকদার, মাননীয় বিধায়ক, তিনি কি বলছেন এই বিদেশি শক্তির উস্কানি রয়েছে এর পেছনে, দেখুন। টেবিলে বসে অনেকবার বসা হয়েছে, টেবিলে বসা মানে ওনার টাইম নষ্ট করা। আচ্ছা, আমি ওনাকে প্রশ্ন করবে, এত মসজিদ রয়েছে, ওনাকে ওখানেই বসে কেন নামাজ পড়তে হবে? কি ইন্টারেস্ট, কি ইনফরমেশন দিতে চান উনি, কি বার্তা দিতে চান? হাই সিকিউরিটি জোনেই কেন নামাজ পড়তে হবে? কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো এর পেছনে? জিজ্ঞেস করবেন ওনা। প্রীতমের কাছে আসবো। প্রীতম, অনেকগুলো কথা কৃষ্ণদা বলেছেন, তুমি মাথা নাড়ছিলে দেখলাম। না না, কি বলতে চাইছে ঠিক বুঝলাম না। ও আজকে দেখুন, আজকে তো নিজের উত্তর নিজেই দিয়ে দিল যে ওখানে সম্প্রসারণ হবে, তো সেই জন্য ওখানে ওটা থাকবে না। এবং আমি বললাম যে তুষ্টিকরণের মাত্রা দেখুন, উনি বললেন শাহনওয়াজ হোসেনের কথা। তো শাহজাহান হোসেন, যখনই তুমি জানো যে এয়ারপোর্টেও ওখানে একজন ডিসি এসি থাকে ফর দ্য এয়ারপোর্ট বলে থানা আছে, তার কারণে তার পাশে ডাম্পিংবাজির ল অ্যান্ড অর্ডারটা পুরোটা 100% স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়ে, সেটা ওরা জানে, তবু ওটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এখন ওখানে সম্প্রসারণ হবে, ওই ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম চালু হবে, সেই জন্য ওটা এখন থাকবে না। সরকার ডিসিশন নেবে, সরকার ডিসিশন যদি নেয় তাহলে তো সরে যেতে হবে। শুধু 50 জনের জন্য 5000 লোকের তো অসুবিধা করে লাভ নেই। এবং আজকে দেখুন, উনি আজকে যে এর আগে ইন্ডিজোটের শরিক মানে একজন কংগ্রেস, উনি বারবার বলছিলেন এখানে আমরা করে দেওয়ার কথা বলি, হিন্দু মুসলমান করার কথা বলছি। তুমি বলো তো, ওই প্লেনে যারা ওঠানামা করে তারা কি শুধু হিন্দুরা করে? ওই হজ যাত্রীরা যায়, তারা কি হিন্দুরা?
তো সুতরাং এটাকে ওরকম ভাবে না দেখে ডেভেলপমেন্টের জন্য Development আর national security, একদম। অনেক জায়গা আছে, সুভাষিস দা। গুজরাট থেকে শুরু করে ব্যাস, ইউপি থেকে একদম শুরু শেষ করে করবো, শেষ অনেক করবো। জায়গা আছে যেখানে ডেভেলপমেন্টের জন্য অনেক পুরনো মন্দিরও তোমার ভেঙে দেওয়া একদমই হচ্ছে। তাই, একদম, সুতরাং হ্যাঁ। সুতরাং এটাকে পলিটিসাইজ না করে বেশ, বেশ, আমি বেশ। অনুগ্রহ করব বাংলার মানুষদের এবং বাংলার প্রীতম, সত্যিকারের বাঁশি নিয়ে বসে সত্যিকারের প্রীতম, বাঁশি নিয়ে মুসলমানদের বসে যে আজকে এটাকে পলিটিসাইজ করবেন না। প্রতিজ্ঞা করে আজকে আচ্ছা, প্রীতম, একদম শেষ করবো, প্লিজ একটু সুভাষিস দার বক্তব্যটা শুনে নিই। মন্দির থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে ঠিক, ঠিক, ঠিক। প্রীতম, প্রীতম, please, প্রীতম, please। করবেন না। প্রীতম, এখন please। কিন্তু আইন অনেক কঠোর। একজনকে দেখা যাবে শুধু জেলে যাবেন না, তাদের কিন্তু প্রত্যেকের একদম সম্পত্তি ক্রোক করে নেওয়া হবে। সুতরাং সাবধান হয়ে যান, এই সিদ্ধুগুলো পায় আচ্ছা আচ্ছা, বেশ 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 প্রীতম, একটু 10 সেকেন্ড একটু শুনে নিই সুভাষিস দার কাছে। হ্যাঁ, দাদা। বিজেপি নরেন্দ্র মোদীকে নেতা মানে যিনি পড়াশোনা জানেন না, বলে বিজেপির যারা এইসব বলছেন, এইসব আলতোল কথা। বলে সেই জন্য এই ধরনের কথা বলতে দেন না। কি বলছেন অন্যকে কথা বলতে দেন না। কি বলছেন? আপনাকে কংগ্রেসের লোকজন পাত্র দেওয়া দেখে এখন সুভাষিস দা, ব্যক্তিগত আক্রমণগুলো না করাই ভালো। এটাই ভারতবর্ষের এখনো ডেমোক্রেসি আছে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এখানে বসে বসে কথা বলছে, এরকম লোকজন কথা বলছে। এইসব লোককে ডাকবেন না, এইসব লোককে ডাকবেন না। এইসব লোক এখানে বসে বসে মুখ্যমন্ত্রীকে যাতে বলতে পারে, যাতে বলতে পারে। এরা বয়স হয়ে গেছে। না না না, আমরা একটু এটা মাথায় রাখি কথা বলার সময়, প্লিজ 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 একদম শেষ করবো আজকে, আর সময় নেই। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, ব্যক্তিগত আক্রমণগুলো আমরা একটু অ্যাভয়েড করে যদি আলোচনায় অংশগ্রহণ করি, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি রুচিশীল এবং শোভন হবে। যাই হোক, আজকে এখানেই শেষ করবো। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।